আমরা পার্টিকেলের ক্যারেক্টারিস্টিক্সগুলো নিয়ে আলাপ করছি। আর হচ্ছে দেন আমরা দেখছি হচ্ছে অ্যাটমের মডেল নিয়ে আমরা কথা বলছিলাম। অ্যাটমের মডেলের ভিতরে আমরা দেখছি যে হিস্টোরিক্যালি হচ্ছে মানুষজন অ্যাটম ভাবতে আসলে কি বুঝতো আর কি। সো শুরু হয়েছিল হচ্ছে ডালটনস বিলিয়ার্ড মডেল দিয়ে, দেন হচ্ছে থমসনস প্লাম পুডিং মডেল আসে, তারপরে আসে রাদারফোর্ডস নিউক্লিয়ার মডেল। এবং রাদারফোর্ডস নিউক্লিয়ার মডেলটা এক্সপ্লেন করার জন্য আমরা একটা এক্সপেরিমেন্টের কথা বলছিলাম, যেটা হচ্ছে অ্যালফা স্ক্যাটারিং এক্সপেরিমেন্ট। যেখানে কি করা হচ্ছিল, এক পাশ থেকে খুবই হাই স্পিডে অ্যালফা পার্টিকেল আনা হয়েছে। অ্যালফা পার্টিকেল আনা হয়েছে কোত্থেকে? ইউজুয়ালি একটা অ্যালফা রেডিয়েশনের একটা সোর্স নিলেই হবে। অ্যালফা রেডিয়েশন তো তোমরা জানো, রাইট? অ্যালফা বেটা গামা রেডিয়েশন তো পড়ছো। সো হ্যাঁ ভাইয়া। রেডিও অ্যাক্টিভ পার্টিকেল পাওয়া যায়, রেডিও অ্যাক্টিভ এলিমেন্ট পাওয়া পসিবল যারা অ্যালফা পার্টিকেল এমিট করে। তো ওরকম একটা রেডিও অ্যাক্টিভ স্যাম্পল তুমি আনবা, আইনা এখানে রাখে, ওখান থেকে অটোমেটিক্যালি অ্যালফা পার্টিকেল বের হইতে থাকবে। এবং সেটার খুবই কাছে, এক্সট্রিমলি কাছে তোমাকে একটা গোল্ডের একটা লিফ রাখতে হবে। গোল্ডের একটা লিফ রাখলে কি হবে, অ্যালফা পার্টিকেলগুলো ঢুকবে, পাতা দিয়ে ঢুকবে। তো যেটা আমরা দেখছিলাম, তিনটা অবজারভেশন ছিল এখানে। তিনটা অবজারভেশন ছিল মেইনলি কি, এখানে তিনটা পাথওয়ে দেখা যাইতেছে তিনটা ডিফারেন্ট কালারে, সবুজ কালার, ব্লু কালার, পার্পল কালার, সরি পিঙ্ক কালার। তিন রকমের অবজারভেশন কিন্তু আমরা এখান থেকে করতে পারি। সো পিঙ্ক কালারটা কি দেখা যাচ্ছে, অ্যাটম অ্যালফা পার্টিকেল গুলা তোমার গোল্ডের অ্যাটমের মধ্যে দিয়ে সোজা ঠুইকা যাইতেছে, রাখি দেখা যায়। হ্যাঁ ভাইয়া। আর ব্লু কালার পাথওয়েটাতে কি দেখাইতেছে, যে অ্যালফা পার্টিকেল গুলা স্লাইটলি ডিফ্লেকশন খাইতেছে, রাইট? আর গ্রিন কালার পাথওয়েটা কি দেখাইতেছে, একটু কেউ বলতে পারবা? গ্রিন হচ্ছে যে একদমই আসছে যে আয়সা একদম উল্টা দিকে পুরা চলে যাইতেছে। সো অনেক স্ট্রংলি তাদের ডিফ্লেকশন হইছে। এই তিনটা যা ডিফারেন্ট পাথওয়ে যেটা একটা অ্যালফা পার্টিকেল নিতে পারে, এটার মধ্যে দেখা গেছে কি, যে বেশিরভাগ পার্টিকেল হচ্ছে এই পাথওয়েটা নিছে, বুঝছো, সোজা চলে গেছে। তার মানে আমরা বলতে পারি এখান থেকে যে অ্যাটমের মধ্যে বেশিরভাগ জায়গায় আসলে খালি জায়গা, বুঝছো, মোস্ট অফ দ্য স্পেস এমটি, না হলে এত বেশি আলফা পার্টিকেল সোজা ঢুইকা যাইতে পারতো না। এটা প্রথম একটা কনক্লুশন ছিল আর কি। দেন দেখা গেছে যে কিছু অ্যামাউন্ট অফ পার্টিকেল এভাবে ডিফ্লেক্ট করে, এভাবে বাঁকা হয়। তো তখন দেখা গেল যে মেবি একটা অ্যাটমের একটা পার্ট আছে যেটা খুবই স্ট্রংলি পজিটিভ, বুঝা গেছে? কারণ অ্যালফা পার্টিকেল তো নিজেও পজিটিভ না, অ্যালফা পার্টিকেলের চার্জ কিন্তু +2। তাহলে অ্যালফা পার্টিকেলকে যদি ডিফ্লেক্ট করতে হয়, তার মানে এটাকে যদি রিপেল করাতে হয়, তোমার একটা স্ট্রং পজিটিভ কিছু একটা লাগবে। তো সেখান থেকে আইডিয়া করা হয় যে নিউক্লিয়াসে বা মাঝখানে একটা জায়গাতে হয়তো একটা স্পেস আছে যেখানে পজিটিভ চার্জ একত্র করা থাকে। আর সবুজ কালার যে পাথওয়ে, সেখান থেকে খুবই অল্প কিছু পার্টিকেল আসছিল। তাহলে বোঝা গেছিল কি, যে যেই জায়গাটাতে তোমার পজিটিভ চার্জ আছে সেখানে বেশিরভাগ ওজনটা ইনক্লুডেড, মানে ম্যাসের দিক থেকে আর কি। তো তখন এখান থেকে বোঝা গেল যে যেহেতু মাঝখানের পোর্শনটাই মোস্ট হেভিয়ার, তার মানে আশেপাশে যে ইলেকট্রন তাদের ওজনটা কিন্তু কম্পারেটিভলি সিগনিফিকেন্টলি কম, বুঝে গেছে? আর আমরা এখন জানি যে এটা কিন্তু অ্যাকচুয়ালি ট্রু, ইলেকট্রনদের ওজন কিন্তু প্রোটনদের থেকে নিউট্রনদের থেকে অনেক কম, রাইট? কম্পারেটিভলি কিন্তু কম। কারণ সো সেখান থেকে হচ্ছে এখান থেকে ওই কনক্লুশনটাতে আসা হয় যে প্রবাবলি নিউক্লিয়াসটা বা যেখানে পজিটিভ চার্জগুলো গ্যাদার করা, একত্র করা, সেই জায়গাটা প্রবাবলি অনেক বেশি হেভি। এই তিনটা কনক্লুশন নিয়ে আমরা মেইনলি কতদিন আলাপ করছিলাম, ঠিক আছে? আজকে যেটা নিয়ে আমরা আলাপ করব সামনে, সেটা হচ্ছে যে এস্টিমেটিং দ্য রেডিয়াস অফ গোল্ড নিউক্লিয়াস। সো আমরা একটু আগে কি দেখলাম, যে এমন একটা পসিবিলিটি আছে যে একটা আলফা পার্টিকেল আসতেছে, আইসা সেটা বাড়ি খেয়ে পুরোপুরি ফেরত যাইতেছে, রাইট? বাট এখানে একটা একটা মানে মানে একটা মানে আইডিয়া আছে, সেটা হচ্ছে যে আমরা যে বলতেছি আইসা বাড়ি খেয়ে উল্টা দিকে চলে যাইতেছে, এখানে বাড়ি খাওয়াটা কিন্তু আসলে লিটারালি বাড়ি খাওয়া বলে না, বা লিটারালি বাড়ি খাওয়া মিন করে না। আমি কি ব্যাপারটা বুঝাতে পারছি? লিটারাল বাড়ি খাওয়া মানে কি, আয়সা কন্ট্যাক্টে আসতে হবে, রাইট? বাট এখানে আসলে এটা ডিরেক্টলি কন্ট্যাক্টে আসে না। তুমি যদি দেখো নিউক্লিয়াসটা কিন্তু এতটুক, আর তুমি অ্যালফা পার্টিকেলের পাথওয়েটা কি দেখতেছো, যে এটা আসতেছে ঠিকই, আয়সা আয়সা একটা সার্টেন ডিস্টেন্স পর্যন্ত এটা আসতে পারে, দেন তারপরে আর এটা সামনে আগায় না, উল্টা দিকে এখন আসতেছে। এটা কি ফলো করতেছি আমরা? জি ভাইয়া। এটা রিজনটা কেন দেখো, রিজনটা হচ্ছে অ্যালফা পার্টিকেল নিজেরও একটা পজিটিভ চার্জ আছে, আর এই গোল্ড অ্যাটমের নিউক্লিয়াসটা তো এমনিতেই পজিটিভলি চার্জ, রাইট?
স্পেসিফিক ভাবে এখানে 79 একটা গোল্ড নিউক্লিয়াসের অ্যাটমিক নাম্বার 70, অ্যাটমিক নাম্বার না সরি ম্যাস নাম্বার হচ্ছে 7, অ্যাটমিক নাম্বার না ম্যাস নাম্বার, সরি ম্যাস নাম্বার হচ্ছে 79। তার মানে ভিতরে 79টা প্রোটন আছে। 79টা প্রোটন মানে বুঝতেছো কত বেশি পজিটিভ চার্জ এখানে, অনেক হাইলি পজিটিভ। তাহলে এখানে চিন্তা করো অ্যালফা পার্টিকেল যত কাছে আসবে এটা কি রিপেল হতে, রিপালশনটা বাড়বে না উল্টা দিকে ওদের দুইজনের ভিতরে? এই তোমার অ্যালফা পার্টিকেল আর এই হচ্ছে তোমার গোল্ড অ্যাটমের নিউক্লিয়াস, দুজনেই তো পজিটিভ, রাইট? সো হ্যাঁ যত আগাবে তত রিপেলড হবে বা রিপালশন তত বাড়বে। সো দেখা যাচ্ছে যে এটা আস্তেছে 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 অনেক স্ট্রংলি রিপেলড হইতে 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 এটাকে এই পর্যায়ে এসে পুরোপুরি এটাকে কি করছে, থামাই দিছে। এবং রিপালশনটা তো স্টিল এক্সিস্ট করে, সো এটা এখন উল্টা দিকে এখন যাওয়া শুরু করবে। ক্লিয়ার? সো হ্যাঁ এখন ভাইয়া আমরা যে বলতেছি যে একটা আলফা পার্টিকেল আসবে আইসা হচ্ছে উল্টা দিকে ফেরত যাওয়া শুরু করবে, এটার জন্য কি হইতে হয়, এটাকে মাঝখানে একটা সার্টেন ডিস্টেন্সে আইসা তো থামতে হইছে, রাইট? যেখানে এটা টার্ন নিল ওই পয়েন্টটাতে, তাতে আমরা বলতে পারি কি যে আলফা পার্টিকেলের কাইনেটিক এনার্জি জিরো, যেহেতু এটা মোমেন্টারিলি একটা শর্ট মোমেন্টের জন্য রেস্টে আসছে, নাকি না বলা যায়? হ্যাঁ ভাইয়া বলা যায়। এই জন্য বলা হচ্ছে কি আমরা যখন একটা অ্যাটম বা একটা নিউক্লিয়াস, একটা অ্যাটমের ভিতরে যে নিউক্লিয়াস সেটার যখন আমরা রেডিয়াস অ্যাজিউম করতে চাই, আমরা রেডিয়াসটাকে এমনভাবে ডিফাইন করি, আমরা বলি যে দ্য ক্লোজেস্ট অ্যাপ্রোচ টুয়ার্ড দ্য নিউক্লিয়াস ইজ দ্য ম্যাক্সিমাম পসিবল রেডিয়াস। মানে বুঝো, ধরো এটা একটা নিউক্লিয়াস, এখন তুমি জানো না যে এটা কি এতটুক ছোট নাকি এটা এতটুক বড়, বুঝছো? আমি এখানে দুইটা গোল আঁকছি না, হুম কারণ আমি জানি না নিউক্লিয়াসটা কত বড়, কারণ আমরা তো নিউক্লিয়াস চোখে দেখতে পাই না, রাইট? না এর ছবি তোলা যায় না। তো তুমি করলে কি আলফা পার্টিকেল নিলা, দেখলে কি এটা এদিক দিয়ে এসে এদিক দিয়ে এসে এমনে গেছে, তাহলে আমি কি অটোমেটিক্যালি বলতে পারি না যে এইটা এই বাইরের যে সার্কেলটা আমি আঁকছিলাম সেটা নিউক্লিয়াসের রেডিয়াস হইতে পারে না? আর না কারণ সেটা যদি হইতো অ্যালফা পার্টিকেল কখনো নিউক্লিয়াসের মধ্যে ঢুইকা যাবে না, কারণ ওদের মধ্যে রিপালশন অনেক বেশি, ঠিক আছে? তাহলে আমি এটা বাদ দিতে পারি। আর আমি বলতে পারি কি জানো, আমি বলতে পারি যে অ্যাটমের নিউক্লিয়াসটা হাইয়েস্ট এত বড় হইতে পারে, বুঝছো? হাইয়েস্ট। আমি আচ্ছা যে ভাইয়া ওই যে, হ্যাঁ বলো। হুম, আমরা যদি করি যে মানে নিউক্লিয়াসের মানে আলফা পার্টিকেলটা কাছে এসে যখন স্টপ হয়ে গেছে, হুম হুম হুম। আমি এই নিউক্লিয়াসটা সরায় ফেলছি, তো তখন তো আলফা আসলে পার্টিকেলটা আসলে ওখানে আসলে থেকে তুমি যাবে না? জিনিসটা পারবা না কেন, কারণ জিনিসটা কিন্তু ইনস্ট্যান্টের মধ্যে হয়। আমি কিন্তু যখন বলতেছি যে অ্যালফা পার্টিকেলটা রেস্টে আসে, এটা কিন্তু আমরা কিন্তু এটাকে রেস্টে আইনা আমরা কিন্তু জিনিসটাকে পজ করতে পারবো না, এটা কিন্তু মোমেন্টের ভিতরে হুম হয়ে যাচ্ছে। ব্যাপারটাকে আমি বুঝাতে পারছি? হুম এই জন্যই সো তুমি যেটা বললো এটা আসলে পসিবল হবে না। বাট তুমি এটা কেন করতে চাচ্ছ এটা একটু শুনি, মানে এটা করলে কি লাভ হবে তুমি যেটা ভাবতেছো আর কি। এমনি এমনিও আচ্ছা, বাট এটা পসিবল হবে না কারণ জিনিসটা তো সেটা একসাথে হয়, রাইট? আমরা ইমাজিন করার হ্যাঁ জন্য আমি তোমাদেরকে ভাবতে বলছি যে তুমি ইমাজিন করো যে আলফা পার্টিকেলটা এসে থামছে, বাট এই যে আলফা পার্টিকেলটা এসে থামছে এটা কিন্তু নেগলিজিবল অ্যামাউন্ট অফ টাইমের জন্য হয়, কারণ এটা ইমিডিয়েটলি আইসা ঘুরে উল্টা দিকে চলে যাবে, ঠিক আছে? হ্যাঁ তো এখান থেকে তোমাদের যেটা মেইন ইনফরমেশন যেটা বুঝতে হবে সেটা হচ্ছে যে একটা নিউক্লিয়াস কত বড় হইতে পারে। একটা নিউক্লিয়াস কত বড় সেটা আমরা জীবনেও অ্যাকুরেটলি বলতে পারবো পারি না, না। আজ পর্যন্ত বলতে পারি না। বাট আমরা এটা বলতে পারি যে একটা নিউক্লিয়াস কত বড় হইতে পারে। যেমন এই ক্ষেত্রে আমরা বলতে পারি যে নিউক্লিয়াসটা ব্লু কালার যে লাইনটা দেখতেছো সার্কেল, ওটার বড় হইতে পারবে না, কারণ অ্যালফা পার্টিকেলটা তো অতটুকু পর্যন্ত কাছে আসছে, রাইট? হুম ব্যাপারটা এখন হইতে পারে যে নিউক্লিয়াসটা এতটুকু ছোট হইতে পারে বা এতটুকু ছোট হইতে পারে বা এতটুকু ছোট হইতে পারে, বাট ডেফিনেটলি এই যে ব্লু কালার লাইনটা সেটা যেতে বড় হইতে পারবে না, কারণ নিউক্লিয়াসটা ওই পর্যন্ত আসছে। আচ্ছা তাহলে অ্যালফা পার্টিকেলের নিউক্লিয়াসটা ওই পর্যন্ত গেল কেন শুধু? যদি এই নিউক্লিয়াসটা আসলে একটু ভিতরে হয়ে থাকে তখন তো। ও কারণ রিপালশনটা ওখানেই ম্যাক্সিমাম ছিল, সো তুমি যদি এখন অ্যালফা পার্টিকেলটাকে আরো স্পিড দিয়ে আনাইতে পারতা তাহলে হয়তো আরো কাছে যাইতো। এখন তুমি যদি অ্যালফা পার্টিকেল না দিয়ে এখানে অন্য একটা মোর পজিটিভ চার্জ পার্টিকেল দাও, হয়তো সেটা এত কাছে নাও আসতে পারে। তো এটা একটা ডিপেন্ড করে তুমি জিনিসটা কিভাবে দেখতেছো। তো আমরা
আমরা জিনিসটাকে ডিফাইন করি ইন টার্মস অফ একটা আলফা পার্টিকেল কত কাছে আসতে পারবে, যতক্ষণ পর্যন্ত না এটার কাইনেটিক এনার্জি কি হয়ে যাচ্ছে পুরোপুরি জিরো। জিরো না হইতেছে, অতটুকু পর্যন্ত আমি জিনিসটাকে আমরা অ্যাকসেপ্ট করে নিব আর কি। কারণ আমরা কখনো অ্যাকুরেটলি বলতে পারবো না যে একটা নিউক্লিয়াস কতটুকু বড়। এখন এখানে ক্যালকুলেশনটা কিরকম হবে দেখো, অ্যালফা পার্টিকেলের তো একটা কাইনেটিক এনার্জি নিয়ে এটা আসতেছিল, রাইট? হ্যাঁ তো আমরা বলি যে অ্যালফা পার্টিকেলের এখানে যা যা কাইনেটিক এনার্জি ছিল, এই কাইনেটিক এনার্জি এটা যখন থাইমা গেছে সেই কাইনেটিক এনার্জি কই গেছে, আমরা বলি যে সেই কাইনেটিক এনার্জি গেটস কনভার্টেড টু পোটেনশিয়াল এনার্জি। তো কাইনেটিক এনার্জি ইকুয়াল টু পোটেনশিয়াল এনার্জি, এখানে কাইনেটিক এনার্জি বের করার উপায় কি আছে? ওয়েট, এখানে কি ইনফরমেশন দেওয়া ছিল কোনো? এক মিনিট, কোত্থেকে পাইছি আমরা ভ্যালুটা? ও, তো ধরো তোমাকে বইলা দিল, তুমি ধরো জানো যে কাইনেটিক এনার্জি এত, ঠিক আছে? কেমনে জানবা? তুমি হয়তো এটার ম্যাথ তো আমরা জানবোই, রাইট? আর এটার ভেলোসিটিও জানা পসিবল। সো তোমাদের কাইনেটিক এনার্জি তোমাকে বের করে দিয়ে বললো ধরো যে কাইনেটিক এনার্জি 5 মেগা ইলেকট্রন ভোল্ট। আমরা কি ইলেকট্রন ভোল্ট জানি যে এটা একটা এনার্জির ইউনিট? হ্যাঁ এটাকে জুলে কনভার্ট করে কেমন এটা আমরা জানি। সো আমরা এই এনার্জিটাকে আমরা জাস্ট জুলে পাইলাম। সো আমরা জানি যে আলফা পার্টিকেলের কতটুকু পরিমাণ কাইনেটিক এনার্জি ছিল। আমরা কি বলতেছি যে এই কাইনেটিক এনার্জিটা কিসে কনভার্ট হয়? পিই, পোটেনশিয়াল এনার্জিতে। এখন পোটেনশিয়াল এনার্জির ফর্মুলাটা কি একটু দেখো। এনার্জি মানে কি? ওয়ার্ক ডান না? আর ওয়ার্ক ডান মানে কি? ফোর্স ইনটু ডিসটেন্স। হ্যাঁ এই ক্ষেত্রে ফোর্সটা কি? ফোর্স অফ রিপালশন between two charged particles, নাকি না? হ্যাঁ যেটা আমরা ইলেকট্রিক ফিল্ডে পড়ছিলাম k ইনটু q1 q2 বাই r স্কয়ার দিয়ে করা যায়। তাহলে ফোর্সের জায়গায় আমি এটা দিতে পারি আর ডিসটেন্সের জায়গায় d থাকে। এখন এই যে rটা, এই rটা তো আসলে রেডিয়াস মিন করে না, রাইট? তোমরা হয়তো এটা ইলেকট্রিক ফিল্ডে পড়ছিলা। rটা আসলে রেডিয়াসের মতো লাগতে দেখতে, বাট এটা আসলে ডিসটেন্সই বোঝায়, রাইট? যে দুইটা চার্জ পার্টিকেল কতটুকু দূরে আছে নাকি। তাহলে আর কেন দিছে, এস কেন দেয়নি? আমি জানি না, জিজ্ঞাসা করে আসো প্লিজ, আমি আসলে শিওর না। অনেস্টলি এটার কোনো লজিক নাই আমার কাছে। আমি চাইলে এই r2 স্কয়ারটাকে এখন এখানে d স্কয়ারও বানাইতে পারি, ঠিক আছে? কারণ আমার এখানে অলরেডি একটা d আছে এবং এই ডিসটেন্সটা তো আসলে দুইটা পার্টিকেলের মধ্যেকার ডিসটেন্সটাই বোঝায় নাকি। হ্যাঁ অথবা আমি চাইলে সবগুলোকে r বানাই দিতে পারি, কারণ rটা ইন জেনারেল rটা মানে তো আসলে ডিসটেন্সই বোঝাচ্ছে। সো আমি এটাকে r স্কয়ার ইনটু r লিখতে পারি। তুমি যেভাবে জিনিসটা দেখো তোমার ইচ্ছা। তখন ইকুয়েশনটা হচ্ছে চেঞ্জ করে কি হয়ে যাবে, k ইনটু q1 q2 বাই r হয়ে গেল। হ্যাঁ এবং আমরা কি বলতে পারি যে আমাদের যে কাইনেটিক এনার্জি ছিল সেই কাইনেটিক এনার্জি ইকুয়াল টু আমরা এখন এই পোটেনশিয়াল এনার্জির ফর্মুলায় বসাইতে পারি নাকি পারি না? পারি। এখন আমরা কে কুলম্বস কনস্ট্যান্টের ভ্যালু জানি, যেটা এটা ফিক্সড একটা ভ্যালু, এটা আমাদের জানা থাকে। আমরা অ্যালফা পার্টিকেলের চার্জ জানি, আর আমরা জানি গোল্ড পার্টিকেলটার, গোল্ড অ্যাটমটার নিউক্লিয়াসের চার্জটা আমরা জানি। তাহলে কি আমাদের আর এর ভ্যালুটা বের করা পসিবল? ডিসটেন্সটা বের করা সম্ভব? সম্ভব। তাহলে ডিসটেন্সটা আমাদেরকে দিবে যে তোমার পার্টিকেলের নিউক্লিয়াসটা সর্বোচ্চ মানে হাইয়েস্ট কতটুকু এটা রেডিয়াস হইতে পারে। বুঝা গেছে? বাই দ্য ওয়ে, এখানে জিনিসটা রেডিয়াস বলতেছি কারণ আমাদের অ্যাটমের পার্সপেক্টিভ থেকে তো এটা রেডিয়াসই কাউন্ট হবে, রাইট? বাট দুইটা পার্টিকেলের মাঝখানে যখন আমরা ডিসটেন্স বলি সেটাকে তো আর আমি রেডিয়াস বলতে পারতেছি না, সেটাকে আমরা ডিসটেন্সই বলবো, রেডিয়াস না বলে। এখানে কারো কোনো কোশ্চেন আছে নাকি? এই ক্যালকুলেশনটা বুঝছো? বুঝছি ভাইয়া। আসলে কুলম্বস কনস্ট্যান্টটা কেমনে বের করছো? ও, এটা একটা ফিক্স ভ্যালু। আমরা হয়তো পড়ছিলাম ইতে, ইলেকট্রিক ফিল্ডে কুলম্বস কনস্ট্যান্ট হচ্ছে 1/4 পাই ই, যেখানে ই হচ্ছে পারমিটিভিটি, মনে পড়ে? 1/4 পাই ই পারমিটিভিটি। পারমিটিভিটি আবার মিডিয়া স্পেসিফিক, যেমন বাতাসে পারমিটিভিটি একরকম, পানিতে পারমিটিভিটি একরকম। তো এটা পারমিটিভিটির ভ্যালু জানা থাকলে তো কুলম্বস কনস্ট্যান্ট জানতে কোনো সমস্যা তো নাই। ভ্যাকুয়ামের পারমিটিভিটি। হ্যাঁ, ভ্যাকুয়ামের পারমিটিভিটি মোস্ট লাইকলি 1 ইউনিট ধরা হয় আর কি, কনভেনশন হিসাবে। আচ্ছা, বাট এটা মিডিয়া স্পেসিফিক, তো সেটা তোমাকে জানাই দেওয়া থাকবে স্টুডেন্টে, তোমার চিন্তা করার দরকার নেই। ক্যালকুলেশনে লাগলে তোমাকে এটা ইনফরমেশন দিয়ে দিবে। আচ্ছা, তাহলে এখন এখানে আমরা একটু এই যে এতক্ষণ যে আইডিয়াগুলো আমরা পড়ছি, এই আইডিয়াগুলোকে আমরা যদি একটু ইউজ করি তাহলে আমরা কিন্তু পুরনো যে অ্যাটমের মডেল সেগুলোকে কিন্তু হচ্ছে আমরা বুঝতে পারি যে সেগুলো কেন কাজ করে না বা সেগুলো কেন লজিক্যাল না। থমসনের মডেলটা কি ছিল? থমসনের মডেল ছিল প্লাম পুডিং মডেল, রাইট?
প্লাম পুডিং এ কি বলতেছিল সে? প্লাম পুডিং এ সে বলতেছিল পুরোটা জিনিসটা একটা গোল অবজেক্ট যেখানে প্লাস চার্জ আর মাইনাস চার্জ হচ্ছে এভাবে ছড়ানো ছিটানো, এমনি বলতেছিল। এটা যদি হয়, এখানে কি প্লাস চার্জগুলো একত্র করে কনসেন্ট্রেটেড নাকি প্লাস চার্জগুলো ছড়ানো ছিটানো? ছড়ানো। তখন কি ছড়ানো হবে ছিটানো। দেখো, একটা অ্যালফা পার্টিকেল যদি আসতো, তাহলে অ্যালফা পার্টিকেলটা যত স্ট্রংলি ডিফ্লেকশন খাইতে পারতো অত স্ট্রংলি কিন্তু ডিফ্লেকশন খাবে না, কারণ পজিটিভ চার্জগুলো তো স্প্রেড আউট করা, তাই না? সো হ্যাঁ ওই কনটেক্সটে কিন্তু এই প্লাম পুডিং মডেলটা কিন্তু মেক সেন্স করে না, যেহেতু তোমার পজিটিভ চার্জগুলো এখানে হাইলি কনডেন্সড বা হাইলি ডেন্স রিজনে না। সেকেন্ডলি, যদি একটা অ্যালফা পার্টিকেল আমি এখান থেকে দেই যেটা আসতেছে একটা অ্যাটমের দিকে, এবং অ্যালফা পার্টিকেলটা আসতে থাকলে সেটার কাইনেটিক এনার্জি যদি খুব বড় হয়, তখন আমরা রেডিয়াসের ভ্যালুকে একটু ছোট পাবো না? কারণ আমি যত বেশি কাইনেটিক এনার্জি দিয়ে একটা অ্যালফা পার্টিকেল দিব, সেই অ্যালফা পার্টিকেলটা আমার নিউক্লিয়াসে তত কাছে যেতে পারবে, নাকি না? বলা যায় হ্যাঁ নাকি না? সো এখানে একটা প্রবলেম হয়ে যাচ্ছে যে কুলম্বস কনস্ট্যান্ট যে আছে, কুলম্বস ল অফ ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স যেটা, হ্যাঁ, এই ফোর্সটা, মানে আমরা যে ফোর্স ক্যালকুলেট করি না, কে কিউ ওয়ান কিউ টু বাই আর স্কোয়ার, হ্যাঁ এই ফোর্সটা অ্যাক্ট করে, যে এই ফোর্সটা কাজ করার একটা ডিস্টেন্স আছে। তুমি যদি তোমার অ্যালফা পার্টিকেলটা নিউক্লিয়াসের মধ্যে ঢুকায় দাও বা খুবই কাছে নিয়ে যাও, একটা সার্টেন ডিস্টেন্স কাছে চলে আসলে তখন এই ফোর্সটা কাজ, মানে আর বের করা পসিবল হয় না। কেন পসিবল হয় না দেখো, একদম কাছে চলে আসা মানে কি, তোমার ডিস্টেন্স জিরো না দুইটা পার্টিকেলের মধ্যে? আর তো যদি নিউক্লিয়াসের ভিতরে ঢুকে যায়। রাইট, তো যদি সেটা হয়তো তাহলে কি জিরো হইলে কি পুরোটা ইনফিনিটি চলে আসতো না ডিভাইড বাই জিরো দিলে? হ্যাঁ তখন কিন্তু ফোর্সটা বের করতে পারতাম না, কারণ কুলম্বস লটাও তখন অ্যাপ্লিকেবল হবে না। হ্যাঁ সো তখন আমরা ফার্দার কিছু ফান্ডামেন্টাল ফোর্স নিয়ে আমরা কনসিডার করি, সেটা হচ্ছে স্ট্রং নিউক্লিয়ার ফোর্স আর উইক নিউক্লিয়ার ফোর্স, ঠিক আছে? সো হুম নিউক্লিয়ার ফোর্সের ভিতরে দুইটা আমাদের আছে, স্ট্রং নিউক্লিয়ার আর উইক নিউক্লিয়ার ফোর্স। এখানে মেইনলি যেটা হচ্ছে যে দুইটা ফোর্সের রেঞ্জই খুবই কম, বুঝছো? মানে এরা আসলে নিউক্লিয়াসের মধ্যে অ্যাক্ট করে, নিউক্লিয়াসের বাইরে অ্যাক্ট করে না। তো দেখতে পাচ্ছ যে ডিস্টেন্স রাফলি এত ছোট হওয়া লাগবে দুইটা পার্টিকেলের মাঝে, মানে একটা দুইটা পার্টিকেল এত কাছে থাকা লাগবে, 1 × 10⁻⁻15, যেটাকে বলা হয় 1 ফেমটোমিটার বা 1 FM, খুবই কাছে থাকা লাগবে। এত কাছে থাকা মানে এই দুইজন আসলে একই নিউক্লিয়াসের মধ্যে বসে আছে। সো প্রোটনের সাথে নিউট্রনের ইন্টারঅ্যাকশনটা হচ্ছে স্ট্রং নিউক্লিয়ার ফোর্স দিয়ে হয়। উইক নিউক্লিয়ার ফোর্সের ব্যাপারে এখানে তোমাদের বলা হচ্ছে যে উইক নিউক্লিয়ার ফোর্স হচ্ছে গ্র্যাভিটেশনাল থেকে স্ট্রঙ্গার বাট ইলেকট্রোম্যাগনেটিক থেকে আবার উইকার। আর এটা রেঞ্জ কিছুটা বেশি দেখা যাচ্ছে, 10⁻² ফেমটোমিটার, মানে এটা উইক নিউক্লিয়ার ফোর্সের সাথে এটা রেঞ্জটা কিছুটা, সরি, স্ট্রং নিউক্লিয়ারের থেকে এটা রেঞ্জটা কিছুটা বেশি। আর এই ফোর্সটা মেইনলি কখন অ্যাপ্লিকেবল দেখো, যখন বেটা পার্টিকেল এমিটেড হয়। আমরা কি বেটা পার্টিকেলের রেডিয়েশন নিয়ে ও লেভেলে পড়ছিলাম? হ্যাঁ সামনেও পড়বো আমরা, আমাদের ইউনিট 5 চ্যাপ্টার আছে। বাট আমরা বেটা পার্টিকেলের রেডিয়েশনটা বুঝাই যে এটা বেসিক্যালি কি হয় মনে আছে, একটা নিউট্রন ব্রেকডাউন করে, কি হুম দেয়, একটা প্রোটন দেয় আর একটা ইলেকট্রন দেয়, রাইট? ইলেকট্রন। এটার সাথে সাথে এখন থেকে তোমার জানতে হবে যে একটা অ্যান্টাই ইলেকট্রন নিউট্রিনো দেয় অ্যাজ ওয়েল। অ্যান্টাই ইলেকট্রন নিউট্রিনো দিতে হবে। এটাকে কেন দিতে হবে দেখো, নিউক্লিয়াসটা যখন নিজে নিজে ভেঙে যাইতেছে, এই লেফটের সাইডটার চার্জ কি? জিরো। লেফটে, ওয়েট, না না, এক মিনিট, হিসাব তো মিলতেছে না। ইলেকট্রন মাইনাস প্রোটন, রাইট রাইট, সরি। যখন এরকম এমিশন হয় তখন ইলেকট্রনটা কি ভিতরে থাকে নাকি ইলেকট্রনটা চলে যায়, বের হয়ে চলে যায়? ইলেকট্রনটা চলে যায়, এবং ইলেকট্রনটা হচ্ছে আমাদের বেটা পার্টিকেল। নাফিসা কি ফলো করতেছে? কি প্রবলেম হইতেছে বুঝতে? জি ভাইয়া। আচ্ছা, হ্যাঁ, ইলেকট্রনটাকে বেটা পার্টিকেল কেন ধরতেছে? জাস্ট তিনটা টাইপ অফ রেডিয়েশন ক্লাসিফাই করা হয়েছে, আলফা, বেটা, গামা। এখন হিলিয়াম নিউক্লিয়াসে কেন আলফা পার্টিকেল ধরছে? কারণ এটা গ্রিক লেটার, তো গ্রিক লেটারের সিম্বলটা দেওয়াটা ইজিয়ার ছিল এর জন্য। আচ্ছা, তাহলে এখানে অ্যান্টি ইলেকট্রন লিখছে, এরপর আবার নিউট্রিনো কেন লিখলো? এইটার নাম আসলে অ্যান্টি ইলেকট্রন নিউট্রিনো, কারণ ইলেকট্রন একটা লেপটনের নাম, এটার অ্যান্টি পার্টিকেল হচ্ছে পজিট্রন।
আর ইলেকট্রন নিউট্রিনো, হ্যাঁ, ইলেকট্রন নিউট্রিনো অ্যাকচুয়ালি আরেকটা হচ্ছে আম, আরেকটা লেপটন, যেটার অ্যান্টাই পার্টিকেল হচ্ছে অ্যান্টাই ইলেকট্রন নিউট্রিনো। সো ইলেকট্রনের অ্যান্টাই পার্টিকেলকে আমরা পজিট্রন নাম দিই, আর ইলেকট্রন নিউট্রিনোর অ্যান্টাই পার্টিকেলকে আমরা অ্যান্টাই ইলেকট্রন নিউট্রিনো দিব। আচ্ছা, ইলেকট্রন নিউট্রিনোর কাজটা কি? কাজটা নাই আসলে, এখানে কাজটা হচ্ছে কি সবকিছু কনজার্ভড হওয়া লাগে। কোনো কেমিক্যাল চেঞ্জ হইলে কিন্তু ম্যাটার অথবা এনার্জি কনজার্ভড হওয়া লাগে, রাইট? তুমি যদি এখানে দেখো হ্যাঁ। লেফট সাইডে লেপটন নাম্বার কি 0 না? হ্যাঁ। লেপটন নাই তো। তোমার যদি মনে থাকে আমরা লেপটন সম্পর্কে হুম, যখন পড়ছিলাম তখন বলছিলাম যে সব লেপটনদেরকে লেপটন নাম্বার অ্যাসাইন করা হয় 1, আর অ্যান্টাই লেপটনদেরকে লেপটন নাম্বার অ্যাসাইন করা হয় -1। 0 হ্যাঁ, -1। -1। তো এখানে আসলে এইটার একটা লেপটন যেটার লেপটন নাম্বার হচ্ছে +1, আর এটা একটা অ্যান্টাই লেপটন যেটার লেপটন নাম্বার হচ্ছে -1। তো +1 -1 মিলে ইকুয়াল টু এর এই পাশেও লেপটন নাম্বার ওভারঅল 0 হয়ে যাইতেছে, দেখছো? হ্যাঁ। এই পাশেও 0 কারণ এখানে লেপটন ছিলই না, ওই পাশেও 0 কারণ ওখানে একটা লেপটন আর একটা অ্যান্টাই লেপটন আছে। তোমরা একটা জিনিস এখানে খেয়াল আচ্ছা। করবা, ব্যারিয়ান নাম্বারও কিন্তু কনজার্ভড। আমরা হয়তো ব্যারিয়ান সম্পর্কে যখন পড়ছিলাম তখন পড়ছিলাম যে প্রত্যেকটা ব্যারিয়নের ব্যারিয়ান নাম্বার অ্যাসাইন করা হয় 1। এখানে নিউট্রনটা কিন্তু একটা ব্যারিয়ান হিসেবে কাউন্ট হয়, বুঝছো? তো ইকুয়াল টুর পিছনে লেফট ব্যারিয়ান নাম্বার 1, আর ইকুয়াল টুর পরে কি ব্যারিয়ান আছে একটা, হ্যাঁ। তার মানে ইকুয়াল টু এর পরেও কিন্তু ব্যারিয়ান নাম্বার 1, সো ব্যারিয়ান নাম্বারটাও কিন্তু এখানে অ্যাসাইন করা, বুঝছো? ওভারঅল আচ্ছা, দুই, ব্যারিয়ান তাদেরকে বলি যাদের 3টা কোয়ার্ক আছে। রাইট, তাদের 3টা কোয়ার্ক থাকে। সেখানে নিউট্রনের ভিতরে থাকে আপ ডাউন ডাউন থাকে, আর প্রোটনের ভিতরে থাকে আপ আপ ডাউন থাকে, 3টা কোয়ার্ক। বুঝা গেছে? এখন এখানে বেটা পার্টিকেল এমিশনের সময় আমরা কি বললাম, মেইনলি কি এমিটেড হয়? ইলেকট্রন এমিটেড হয়, রাইট? এবং এটা কেন হচ্ছে, কারণ একটা নিউট্রন বেসিক্যালি ভেঙে তোমাকে এই 3টা ইন্ডিভিজুয়াল পার্টিকেল দিতেছে। এখন প্রশ্ন হচ্ছে ইলেকট্রন কেন বের হয়ে আসতেছে? এটা বের হয়ে আসার একটা রিজন এখানে বলা আছে, সেটা হচ্ছে যে নিউক্লিয়াসের ভিতরে তো স্ট্রং নিউক্লিয়ার ফোর্স কাজ করে, রাইট? স্ট্রং হ্যাঁ। নিউক্লিয়ার ফোর্সটা কোনো লেপটনের উপর কাজ করতে পারে না, যার কারণে ইলেকট্রনগুলোকে নিউক্লিয়াসের ভিতরে মানে ধরে রাখা পসিবল হয় না, এই জন্য ওরা বের হয়ে চলে যায়, কারণ ওদের এনার্জি অনেক হাই। ঠিক আছে? হুম। এখানে স্ট্রং নিউক্লিয়ার ফোর্স নিয়ে একটা গ্রাফ দেওয়া আছে, দেখো। তোমাদেরকে বেসিক্যালি এই গ্রাফটা কি বুঝাইতেছে? এই গ্রাফটা বুঝাচ্ছে যে স্ট্রং নিউক্লিয়ার ফোর্সটা কতটুকু ডিস্টেন্স থেকে কতটুকু ডিস্টেন্সের রেঞ্জে কাজ করে। সো তোমরা যদি একটু দেখো, এই ডিস্টেন্সের সামনে যদি যাও তোমার স্ট্রং নিউক্লিয়ার ফোর্স কিন্তু সিগনিফিকেন্টলি কি হচ্ছে? কম, ইনক্রিজ। ডিক্রিজ হচ্ছে। আর এর চেয়ে কম যদি তোমার গ্যাপ থাকে, স্ট্রং নিউক্লিয়ার ফোর্স কিন্তু ফেয়ারলি স্ট্রঙ্গার দেখা বেশি। যাচ্ছে। তো 1 থেকে 3 ফেফটোমিটারে তোমার এই ফোর্সটা কিন্তু স্টিল কাজ করে, বাট এটার ফোর্সটার ভ্যালুটা কম। এর এর বেশি গেলে তো এটা জিরোই হয়ে যাবে অলমোস্ট, রাইট? নিউক্লিয়ার স্ট্রং নিউক্লিয়ার ফোর্স কাজই করবে না আর। হুম। বুঝে গেছে? হ্যাঁ। সো এই যে স্ট্রং নিউক্লিয়ার ফোর্সটি আমরা কথা বললাম, এটাই হচ্ছে প্রিভেন্টস দ্য নিউক্লিয়াস ফ্রম কোলাপসিং। কারণ আমরা জানি যে নিউক্লিয়াসের ভিতরে তো প্রোটন আছে অনেকগুলা, এই প্রোটনগুলো কি সব একসাথে সাথে একটা রিপেল করা উচিত, বাট তারা হুম। রিপেল করে হচ্ছে সব বের হয়ে যাইতেছে না। কেন? কারণ ভিতরে প্রোটনের সাথে সাথে নিউট্রনও আছে, যারা এই স্ট্রং নিউক্লিয়ার ফোর্স দিয়ে প্রোটনগুলোকে ধরে রাখছে। হুম। ঠিক আছে? হ্যাঁ। আচ্ছা, তো এই পর্যন্ত আমরা মেইনলি 3টা ডিফারেন্ট মডেল নিয়ে কথা বলছি। আজকে আমরা আরেকটা মডেল নিয়ে কথা বলবো, যেটাকে বলে আম, এটাকে বলে হচ্ছে বোরস এনার্জি লেভেল মডেল। তো প্রথমে কি দেখছিলাম? ড্যালটনস মডেল, তারপরে হচ্ছে থমসনস প্লাম্পোনিং মডেল, রাদারফোর্ডের মডেলটা দেখলাম গতকালকে লাস্টে, আর আজকে শুরুর দিকে দেখলাম। আর এখন আমরা দেখতেছি ফোর্থ এবং মোস্ট রিসেন্টলি প্রপোজড যে মডেল, যেটা কারেন্টলি অ্যাকসেপ্টেড, সেটা হচ্ছে বোরস এনার্জি লেভেল মডেল। আমরা জানি যে ইলেকট্রনের এনার্জি লেভেল আছে। হুম। সব ইলেকট্রন কি একই এনার্জি লেভেলে থাকে, নাকি এক একটা অ্যাটমের ভিতরে এক একটা ইলেকট্রন এক একটা এনার্জি লেভেলে এক্সিস্ট করে? একটা অ্যাটমে এটা আমরা পড়ছিলাম কোথায়? ওই যে ফিজিক্সে মনে আছে স্পেকট্রা নিয়ে কথা বলছিলাম, ইউনিট 2 তে, নেচার অফ লাইট এর লাস্টের দিকে। তখন আমরা এই এনার্জি লেভেল নিয়ে কিন্তু আলাপ করছিলাম। তো ওই এনার্জি লেভেলের কনসেপ্টে আসলে এখানে আসতেছে। তো এখন আমরা মনে আছে সেখানে কি পড়ছিলাম?
এনার্জি লেভেল কিন্তু ডিসক্রিট হয়, মনে আছে? হ্যাঁ, যেটার মানে কি আসলে এনার্জি লেভেল যে ডিসক্রিট বললাম, এটার মানে কি? একটা ইলেকট্রন শুধু একটা ফোটনের সাথে ইন্টারঅ্যাক্ট করবে। না না না, ওটা তো ফটো ইলেকট্রিক এমিশনের সময়। ও আচ্ছা আচ্ছা, সরি। এনার্জি লেভেল ডিসক্রিট মানে একটা হচ্ছে, ইলেকট্রন, হ্যাঁ, একটা ইলেকট্রন একটা স্পেসিফিক এনার্জি থাকতে পারে। না না না, এটা মিন করে হচ্ছে যে এনার্জি লেভেলগুলো ডিসক্রিট, মানে এনার্জি লেভেলগুলো স্পেসিফিক। এখন ধরো এটা একটা এনার্জি লেভেল, এটা একটা এনার্জি লেভেল, এটা একটা এনার্জি লেভেল, এর মধ্যে কোনো এনার্জি লেভেল থাকতে পারে পারবে না। না। তো এই তিনটাই যদি থাকে, এই তিনটাই এনার্জি লেভেল পসিবল, এর বাদে কোনো এনার্জি লেভেল পসিবল হবে না। এখন একটা ইলেকট্রন তিনটার ভিতরে যে কোনো এনার্জি লেভেলই এক্সিস্ট করতে পারে, ডিপেন্ড করে যে ওই ইলেকট্রনের এনার্জি কতটুকু, ওটার সমস্যা নাই কোনো। বাট আমরা এনার্জি লেভেলগুলোকে ডিসক্রিট বলি বা কোয়ান্টিসাইজড বলি ইন দ্য সেন্স যে এনার্জি লেভেল যা আছে তাই থাকবে, তার মধ্যেখানে কোনো নতুন নতুন এনার্জি লেভেল আসতে পারবে না, ওগুলো খুবই স্পেসিফিক হয়। আমরা জানি ইলেকট্রন নিচে থেকে উপরে উঠতে পারে, উপর থেকে নিচেও নামতে পারে, তুমি এটাকে এক্সাইট করলা, সেটা হচ্ছে আবার স্টেবল হইতে গেলে নিচে পড়ে, রাইট? তো হুম, একে তো হচ্ছে ওরা উপর থেকে নিচে নামতে পারে, উঠতে পারে, একটা এটা, আরেকটা হচ্ছে যে ওরা তো অরবিটও করে, রাইট? এবং ওদের অরবিটাল হ্যাঁ, স্পিড কিন্তু অনেক হাই, 10⁶ মিটার পার সেকেন্ডে একটা ইলেকট্রন একটা নিউক্লিয়াসকে অরবিট করে বা রোটেট করে। তো এটা খুবই স্ট্রং একটা, মানে খুবই হাই একটা ভেলোসিটি। এখন দেখা যায় যে এই ইলেকট্রনগুলো যখন এভাবে অরবিট করে, সরি, এই ইলেকট্রনগুলো যখন এভাবে অরবিট করে, তখন ওদের মুভমেন্টের ভিতরে একটা ওয়েভলেন্থ চলে আসে, এবং এই ওয়েভলেন্থটাকে আমরা বলি ডিব্রয় ওয়েভলেন্থ। মনে আছে ডিব্রয় ওয়েভলেন্থ নিয়ে আমরা পড়ছিলাম? হ্যাঁ। ডিব্রয় ওয়েভলেন্থটা কি, কেউ বলতে পারবা? আচ্ছা, ওরা ঘোরার সময় কেমনে ওয়েভলেন্থ আসে একটা? ঘোরার সময় ওয়েভলেন্থ আসে কেন? কারণ এখানে ইলেকট্রন অনেক হাই স্পিডে মুভ করতেছে না? হ্যাঁ, অনেক হাই স্পিডে মুভ করলে ম্যাটারের ওয়েভলেন্থ চলে আসে। আমরা জানি ম্যাটারের টেকনিক্যালি ওয়েভলেন্থ হওয়া উচিত না, বাট আমরা যখন ইউনিট 2 পড়ছিলাম, মনে আছে, পার্টিকেল ইলেকট্রন ডুয়ালিটি নিয়ে আমরা একটা পড়ছিলাম, যে পার্টিকেলগুলো, সরি, ওয়েভ পার্টিকেল ডুয়ালিটি নিয়ে আমরা পড়ছিলাম, যে ওয়েভ পার্টিকেলের মতো হ্যাঁ। বিহেভ করতে পারে, আবার পার্টিকেলও ওয়েভের মতো বিহেভ করতে পারে। So, এই ক্ষেত্রে কিন্তু হুম। পার্টিকেলটা ওয়েভের মতো বিহেভ করবে, মানে আমাদের ইলেকট্রনটার কথা বলতেছি আমরা। নাফিসে কি বুঝতেছে? এটা শুধু অনলি অনলি এট হাই স্পিডস। ওদের হাই স্পিড, হ্যাঁ ভাইয়া বুঝতেছি। ওদের হাই স্পিড, হ্যাঁ। কারণ অনলি হাই আচ্ছা। স্পিড কেন বলতেছি, কারণ ডিব্রাই বেরমুথের ফর্মুলা কি ছিল, ল্যামডা ইকুয়ালস টু এইচ বাই এমভি না? হুম, সো তোমার যদি স্পিড খুবই কম হয়, হ্যাঁ, ডিব্রাই ওয়েভলেন্থ কি হবে, অনেক বেশি। বেশি ওয়েভলেন্থ কিন্তু দেখা যায় না। যেমন একটা আচ্ছা, গাড়ি, তার মানে আমার আমার আমাদের একটা ওয়েভলেন্থ আছে? হ্যাঁ টেকনিক্যালি আছে, বাট তুমি কি এটা দেখতে পাইতেছো? না। না। আচ্ছা, আমি যদি লাইট স্পিডে ট্রাভেল করি তখন কি আমার ওয়েভলেন্থ থাকবে? টেকনিক্যালি হ্যাঁ, বাট তুমি কখনো লাইটের স্পিডে ট্রাভেল করতে পারবে না। হ্যাঁ। এটা আসলে একটা মানে ইন্টারেস্টিং কনসেপ্ট, কারণ লাইটের স্পিডে কেউ কখনো ট্রাভেল করে নাই, সো আমরা নিজেরাও জানি না কে কি হবে লাইটের স্পিডে গেলে, রাইট? সো এটার অ্যানসারটা এখনো মানে অ্যাম্বিগুয়াস, ভাইয়া স্পেসিফিক কোনো ফিক্স আচ্ছা, অ্যানসার হোয়াট নেই। ইফ যদি লাইটের কেউ করে, 90%? একজন একজন, আমি আসলে শুনতে পাইনি কে কি বলছে। যদি কেউ করে তাহলে মানে যদি এই কেউ যে করে, আচ্ছা। বলতে গেলে টাইম ট্রাভেল হয়ে যাবে না? না, অ্যাকচুয়ালি টাইম ট্রাভেল হবে না, তুমি অ্যাকচুয়ালি অন্ধকার দেখবা, কিছু দেখবাই না। বাট একটা পরে তো স্টপ হয়ে যাবো, তাই না? কোথায় স্টপ হবা বলো? ইউনিভার্স তো আর লিমিটেড না। না। সো এটার অ্যানসার আমি আসলে দিতে পারতেছি না, আমি জানি না কি হবে এটা। ঠিক আছে। আচ্ছা ভাইয়া, হ্যাঁ হ্যাঁ। হোয়াট ইফ হুম। লাইটের থেকে ফাস্টার পার্টিকেল আছে যেগুলো ট্রাভেল করে, কিন্তু আমরা দেখতে পারি না কারণ ওদের থেকে লাইট আমাদের চোখে আসতে টাইম লাগে অনেক। হইতে পারে, আমরা তো এখন জানি না। সো সেটা ডিসকভারি হবে কবে, আমি তো সেটা বলতে পারতেছি না। মানে এটা বলা যায়? হ্যাঁ, তুমি এখন এটা মনে মনে ধরে নিতে পারো, প্রমাণ তো করা লাগবে, রাইট? আমি বলতে গেলে তো হুম, আমি অনেক কিছুই বলতে পারি, প্রমাণ না আসা পর্যন্ত তো আমি তোমার, রাইট? সো আমরা এখানে ইলেকট্রন নিয়ে কথা বলতেছিলাম, আর যেহেতু ইলেকট্রনগুলো অনেক হাই স্পিডে অরবিট করে, ওদের একটা হাই স্পিডে গেলে যেটা হয়, ওদের ডিব্রয় ওয়েভলেন্থ অ্যাকচুয়ালি নোটিস করা যায়। যেহেতু ডিব্রয় ওয়েভলেন্থ আছে, আর এই ইকুয়েশনটা তো আমরা জানি, রাইট, যে কেমনে ডিব্রয় ওয়েভলেন্থের ডিরাইভেশনটা আসছে। একটা হচ্ছে E ইকুয়াল টু এমসি স্কোয়ার, যেটা হচ্ছে আইনস্টাইনস ম্যাস এনার্জি ইকুয়েশন। আর ফটো ইলেকট্রিক ইকুয়েশনে আমরা হচ্ছে দেখছি যে ফোটনের এনার্জি হচ্ছে
ইলেকট্রনের ওয়েভলেন্থটা হচ্ছে সিমিলার টু দ্য সাইজ অফ দি অ্যাটম, মানে অ্যাটমের যে রেডিয়াসটা আছে না সেটার সাথে এটা মিলতেছে, কাছাকাছি মিলতেছে। তাহলে এটা একটা ওয়েভলেন্থ, তার মানে এখানে ইলেকট্রনের মুভমেন্টের একটা ওয়েভ লাইক প্যাটার্ন দেওয়া দেখাবে। বুঝো কিন্তু ব্যাপারটা। তাহলে আমরা বলতেছি, আমরা কি জানি ওয়েভ আবার কয় রকম হয়, প্রোগ্রেসিভ হয় অথবা স্টেশনারি হয়, রাইট? মনে আছে এটা ইউনিট 2 তে পড়ছিলা? প্রোগ্রেসিভ ওয়েভ হচ্ছে নর্মাল যে ওয়েভ, আমি যে কথা বলতেছি আমার মুখের মধ্যে থেকে প্রোগ্রেসিভ ওয়েভ বাইর হইতেছে। স্টেশনারি ওয়েভ কি কেউ বলতে পারবা? স্টেশনারি ওয়েভ হচ্ছে যে একটা ওয়েভ যেটার একটা নোড আছে আর একটা অ্যান্টি নোড আছে। আরো সোজা করে বলতে পারো যে যেটা দুই দিক থেকে আটকানো, এটা আরো ইজিয়ার না? অ্যান্টিনোড নোড এটা আমরা জানি, বাট একদম সিম্পলি যদি কাউকে বলতে চাও যে এটা স্টেশন ওয়েভ কি, যেটা দুই দিক থেকে আটকানো, এটা কোনো দিকে যাইতে পারতেছে না, ট্র্যাপড। সো ইলেকট্রনের যে অরবিট, এই অরবিটটাকে আমি যদি এখন ওয়েভের মতো চিন্তা করি, আমাকে এখন চিন্তা করতে হবে যে আমি কি এটাকে প্রোগ্রেসিভ ওয়েভ ভাববো নাকি আমি এটাকে স্টেশনারি ওয়েভ ভাববো। ব্যাপারটা বুঝো, এখানে কনফিউশনটা কোথায় আসবে, দেখো ডায়লেমাটা কোথায় আসবে। আমি যদি বলি যে ইলেকট্রনের ওয়েভ হচ্ছে প্রোগ্রেসিভ, তাহলে কি প্রোগ্রেসিভ ওয়েভে এনার্জি কি থাকে কনস্ট্যান্টলি নাকি এনার্জি একসময় গায়েব হয়ে যাবে? গায়েব হয়ে যায়। তাহলে কি ইলেকট্রনটার ওয়েভলেন্থ যদি কমে যায় আস্তে আস্তে, এটা কি অরবিট করতে পারবে নাকি অরবিট করতে পারবে না, যদি এটা এনার্জি লস হয়? অরবিট করতে পারবে না। পারবে না। তার মানে প্রোগ্রেসিভ ওয়েভের কনসেপ্টটা কিন্তু এখানে মেক সেন্স করে না। তার মানে বলতে পারি কি যে এখানে ইলেকট্রনের যে ওয়েভলেন্থটা, এটাকে একটা স্টেশনারি ওয়েভের মতো ভাবতে হবে আমাদেরকে, কারণ ইলেকট্রনটা তো কনস্ট্যান্টলি অরবিট করতেছে, তার মানে এটা কনস্ট্যান্ট একটা এনার্জি আছে, এনার্জিটা ট্র্যাপড আমাদের ভাবতে হবে। তো তখন সেখান থেকে ইলেকট্রনের যে ওয়েভলেন্থের প্যাটার্নটা, সেটাকে আমরা এভাবে চিন্তা করতে পারি, যেখানে তুমি জিনিসটাকে এমনি চিন্তা করবা, এটা একটা সার্কেল চিন্তা করো, আর এটা একটা সার্কেল চিন্তা করো। এখানে কয়টা পাথওয়ে দেখতেছো? দুইটা পাথওয়ে, একটা ডটেড রেড কালার লাইন, একটা পার্পল কালার লাইন দেখা যায়? হ্যাঁ। তো আমি একটা পাথওয়ে তোমাদের দেখাই, তোমরা দেখো এটা একটা ওয়েভের মতো লাগে নাকি না। এই পাথওয়েটা কি, এটা একটা ওয়েভের উপরের পার্ট, এটা একটা ওয়েভের নিচের পার্ট, আবার উপরের পার্ট, আবার নিচের পার্ট, এমন লাগতেছে? মানে আমি যেটা বলতে চাচ্ছি, তুমি যেটা করবা, এরকম একটা কিছু নাও, একটা স্টেশনারি ওয়েভে যেটা তোমরা এএসএ করে দেখে আসছো, এরকম থাকে না একটা স্টেশনারি ওয়েভ আমরা দেখাই না? হ্যাঁ। এটা নাও, নিয়া যেটা করবা, এই মাথাটা আর এই মাথাটা জোড়া লাগায় দাও, তখন কি এরকম কিছু একটা আসবে? দেখো তো, মনে তো হয়। মানে ব্যাপারটা এরকম হবে আর কি, এরকম। এরকম হবে না? হওয়ার তো কথা। তো এটাকে আমরা সিম্পলিফাই করে হচ্ছে এরকম দেখাইতেছি, অ্যাজ ইন এখানে কয়টা ওয়েভ আছে দেখো তো, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, রাইট? আমি এখানে চারটা দিয়ে দেখাই, তাহলে তোমার জিনিসটা আমার বইয়ের কপি ডায়াগ্রামের সাথে মিলবে। 1 2 3 4, এখানে কয়টা আমরা নোড, অ্যান্টি নোড দেখাইতেছি? চারটা। চারটা, 1 2 হ্যাঁ। 3 4। হ্যাঁ, এইটা নিয়ে এখন গোল করে দাও। হচ্ছে না। এটার সাথে এখন তুমি তাহলে এটা মিলাও, তাইলে হবে। দেখো এটা একটা নোড না, হ্যাঁ। এটা একটা নোড, এটা একটা নোড, এটা একটা নোড, চারটা নোড পাওয়া গেছে, চারটা কোণায়। হ্যাঁ। তো এইটাকেই আমরা এভাবে না দেখা, যেহেতু ইলেকট্রনটা হচ্ছে একটা সার্কুলার অরবিট ফলো করতেছে, এটার পাথওয়েটাকে আমরা সার্কুলার ওয়েভলেন্থ হিসেবে ভাববো। এটা কি দুইজনেরই বোঝা যাচ্ছে এই জিনিসটা, নাকি ইমাজিন করতে ডিফিকাল্টি হচ্ছে? না ভাই, বোঝা যাচ্ছে। আর আমরা কি জানি যে ইলেকট্রনগুলো ইউজুয়ালি কি তাদের গ্রাউন্ড স্টেটে থাকে, এবং গ্রাউন্ড স্টেটে ইউজুয়ালি কি করে, মোস্ট স্টেবল থাকে, এবং তারা কমপ্লিট করে একটা ওয়েভলেন্থ। এক্সাইটেড করলে কি হবে, তাদের কাইনেটিক এনার্জি বাড়বে, কাইনেটিক এনার্জি বাড়লে দেখো কি দেখা যাচ্ছে, ওয়েভলেন্থ কি হবে, কমবে, দেখা যাচ্ছে। কমবে। ওয়েভলেন্থ কমলে কি হবে, একই ডিসটেন্সে তুমি আগে ধরো চারটা ওয়েভ পাইতা, সেখানে এখন ওয়েভলেন্থ যদি কমা যায়, তুমি কি আরো বেশি বেশি ওয়েভ পাবা না?
হ্যাঁ তার মানে তখন গ্রেটার নাম্বার অফ কমপ্লিট ওয়েভলেন্থস উইল ফিট দ্য অরবিট। সো একটা ইলেকট্রনের কাইনেটিক এনার্জি কত বেশি বা কত কম এটা কিন্তু এফেক্ট করে যে সেটার অরবিটের কয়টা ওয়েভলেন্থ ফিট হবে। ব্যাপারটা কি বোঝা গেছে? হ্যাঁ তো ওই কনসেপ্টটা দিয়ে আমরা বলতে পারি এটার একটা ফার্দার একটা এক্সটেন্ডেড একটা কনসেপ্ট আছে যেটাকে বলে হচ্ছে হাইজেনবার্গ আনসার্টেনটি প্রিন্সিপাল। এটা খুব ইন্টারেস্টিং একটা কনসেপ্ট। তো এর কনসেপ্টটা বলে যে একটা টাইনি পার্টিকেল, দেখো একটা ইলেকট্রন তো এত জোরে মুভ করতেছে, তাহলে আমরা তো আসলে এটা প্রথমত এটা ছবি তো তুলতে পারবো না, রাইট? আমরা কখন ইলেকট্রন দেখি নাই। আর তুমি কি এই মোমেন্টটাকে পজ তো করতে পারবে না, রাইট? কারণ জিনিসটা তো কনস্ট্যান্টলি অরবিট করতেছে, তাই না? হুম তাহলে এটা কোন সময় কোন পজিশনে আসছে এটা কি আমরা কখনো কি মানে এক্স্যাক্টলি বলতে পারবো নাকি বলতে পারবো না? পারবো না বলতে, কারণ আমি তো এটা দেখতে পাইতেছি পারবো না, না। রাইট? আমি জানি না এটা কোন সময় কোথায় আছে। তো হাইজেনবার্গ নামে একটা লোক, সে একটা প্রিন্সিপাল হচ্ছে সে এস্টাবলিশ করে যেখানে বলে যে ইলেকট্রনদের প্রথমত ফিক্সড অরবিট নাই কিন্তু, রাইট? মাত্র দেখলাম ওদের কিন্তু হুম অরবিটটা কিন্তু একটা ওয়েভলেন্থ টাইপ একটা প্যাটার্ন ফলো করে, যেখানে তাদের অনেক হাই ভেলোসিটি থাকে এবং ইলেকট্রনগুলো কি ফিক্সড অরবিট নাকি তারা জাস্ট একটা অরবিটাল বা একটা স্পেস অকুপাই করে? ওরা কিন্তু একটা জায়গা স্পেস অকুপাই করে, ওদের কিন্তু কোনো ফিক্সড অরবিট নাই। ফিক্সড অরবিট কিন্তু তোমাদেরকে ছোটবেলায় পড়ে তো লেভেলের সময়, তোমরা যখন এএসএ ওইটা অরবিটাল পড়ছো, অরবিটালের সময় কি দেখছো? অরবিটাল এক এক শেপের হয় না? তো হুম অনেক শেপের অরবিটাল আছে এবং ওই শেপগুলো কিন্তু এক একটা জায়গা রিপ্রেজেন্ট করে, স্পেস রিপ্রেজেন্ট করে একটা নিউক্লিয়াসের আশেপাশে। তো ইলেকট্রনগুলো হচ্ছে ওই জায়গাটা অকুপাই করতে পারে। সো এখন একটা গিভেন টাইমে একটা গিভেন মোমেন্টে ইলেকট্রনগুলো কোথায় পাবা সেটা তো তুমি জানো না, রাইট? বা এক্স্যাক্টলি বলতে পারো না। বাট তুমি জিনিসটা যদি প্রবাবিলিটির দিক থেকে চিন্তা করো, তুমি কিন্তু বলতে পারবা যে কোথায় থাকার প্রবাবিলিটি বেশি। বলা যায় নাকি যায় না? এবং তোমরা যখন যে কেমিস্ট্রিতে অরবিটাল পড়ছিলা তখন অরবিটালের ডেফিনেশনটা মনে আছে? অরবিটাল কি কিভাবে ডিফাইন করতাম? হ্যাঁ অরবিটালটাকে ডিফাইন করা হয় হচ্ছে রিজন অফ স্পেস where where electron is likely to exist. হ্যাঁ is likely to exist বলতো ডেফিনেশন, is where the electron exists কিন্তু বলে নাই, বলছে is likely to। exist লাইকলি টু এক্সিস্ট মানে আমি ডেফিনেটলি জানি না যে এক্সিস্ট করে নাকি, ওখানে হইতে পারে সে ওখানে না এক্সিস্ট করতে পারে, বাট ওখানে এক্সিস্ট করার প্রবাবিলিটি হচ্ছে সবচেয়ে বেশি। হ্যাঁ ব্যাপারটা বুঝছো? সো হ্যাঁ ওই মোস্ট প্রবাবল যে ডিস্টেন্স, ওই মোস্ট প্রবাবল ডিস্টেন্সটাই হচ্ছে ওই অ্যাটমের হচ্ছে পসিবল রেডিয়াস। হুম এবং এটাকে যদি তুমি একটা গ্রাফ বানাও দেখবা যে ডিস্টেন্সের সাথে প্রবাবিলিটি ভ্যারি করে। তার মানে একটা অ্যাটম হুম এত ছোট হইতে পারে বাট এত ছোট হওয়ার প্রবাবিলিটি কম, আবার এত বড় হইতে পারে, এটা রেডিয়াস এর চেয়ে বড় হইতে পারে বাট এর চেয়ে বড় হওয়ার প্রবাবিলিটি কম। এই রেডিয়াস থাকার প্রবাবিলিটি সবচেয়ে হাইয়েস্ট, তাহলে ওটাকে আমরা ওইটা highest রেডিয়াস ধরে নিব, কারণ আমরা কখনো সার্টেনলি বলতে পারবো না। কারণ প্রবলেম যেটা হচ্ছে ইলেকট্রন অনেক হাই স্পিডে হাই এনার্জিতে অরবিট করে,